ইতিহাসের পাতায় যে দীর্ঘমেয়াদী সাম্রাজ্যের কথা জানা যায় তার মধ্যে অন্যতম হলো অটোমান সাম্রাজ্য। এই সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল এমন একজন মানুষের হাত ধরে, যার জীবন ছিল একদম সাধারণ: গবাদি পশুপালন, পরিবার রক্ষা এবং প্রয়োজনে অস্ত্র হাতে সীমান্তে পাহারা দেওয়া। একটু কল্পনা করুন, একজন সাধারণ মানুষ যিনি গ্রামে বসবাস করছেন, সীমান্তের ছোট ছোট দুর্গগুলো রক্ষা করছেন এবং মানুষের বিশ্বাস অর্জন করছেন। কিন্তু ভবিষ্যতে তার নেতৃত্বেই তৈরি হবে এমন একটি রাষ্ট্র যা 600 বছরের বেশি সময় ধরে টিকে থাকবে। শুনতে অবিশ্বাস্য মনে হচ্ছে, তাই না? কিন্তু আজ থেকে প্রায় 750 বছর আগে এই অসম্ভব কাজটাই করেছিলেন একজন মানুষ, যার হাত ধরেই গড়ে উঠেছিল বিশ্ববিখ্যাত অটোমান সাম্রাজ্য। সেই মহান মানুষটির নাম ওসমান গাজী। ছোটবেলা থেকেই তিনি শিখেছিলেন শক্তি মানে শুধু অস্ত্র নয়, মানুষের মন জয় করা, ন্যায়ের প্রতি প্রতিশ্রুতি রাখা এবং ধৈর্য ধরে কাজ করা, এগুলোই আসল শক্তি। আজকের দিনে বললে একজন সাধারণ মানুষ যদি ঠিক সময়ে এবং সঠিক সিদ্ধান্ত নিতে পারে এবং মানুষের বিশ্বাস অর্জন করতে পারে, তাহলে সে একদিন এমন এক শক্তিশালী নেতৃত্ব গড়ে তুলতে পারে যা ইতিহাসের পাতায় চিরকাল অমর হয়ে থাকবে। এই ভিডিওতে আমরা জানবো কিভাবে একজন সাধারণ রাখাল থেকে বিশ্ব সম্রাট হয়ে উঠেছিলেন ওসমান গাজী। তার গল্প শুধু ইতিহাস নয়, এটি আমাদের শেখায় কিভাবে ধৈর্য, বিশ্বাস এবং নেতৃত্ব দিয়ে অসাধারণ কিছু করা সম্ভব। ধারণা করা হয় 1254 থেকে 1258 সালের দিকে বর্তমান তুরস্কের সীমান্ত এলাকায় জন্মগ্রহণ করেছিলেন ওসমান গাজী। তার বাবা এরতুগ্রুল গাজী ছিলেন কাই গোত্রের একজন দৃঢ় প্রতিজ্ঞ নেতা, যারা বেশিরভাগ সময় পাহাড়ি অঞ্চলে বসবাস করত এবং নিজেদের অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করত। ওসমান ছোটবেলা থেকেই ছিলেন দূরদর্শী এবং সাহসী, যিনি জানতেন শুধু শক্তিশালী সৈন্য বা অস্ত্র থাকলেই কাজ হবে না। তার বাবা তাকে শিখিয়েছিলেন কিভাবে ধৈর্য ধরে কাজ করতে হয়, মানুষের কথা শুনতে হয়, দুর্বলদের রক্ষা করতে হয়, ন্যায়ের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকতে হয়। তার বাবার দেওয়া এই শিক্ষাই তার ভবিষ্যতের জন্য মাইল ফলক হয়ে দাঁড়ায়। মানুষের বিশ্বাস এবং ন্যায়ের প্রতি আস্থা, এই গুণগুলোই তাকে ভবিষ্যতে বিশ্ব সম্রাটে পরিণত করে। আজকের দিনে বললে একজন মানুষ যদি সাধারণ মানুষের পাশে থাকে এবং সঠিক মূল্যবোধ শিখতে পারে, তাহলে সে একদিন অসাধারণ কিছু করতে সক্ষম হয়। ওসমান বুঝে গেছিল যে নেতা ন্যায়ের পথে থাকে, মানুষ স্বাভাবিকভাবেই তার পাশে দাঁড়ায়। বর্তমান সময়ে আমরা দেখি কোন দেশের সরকার যদি দুর্বল হয়, তাহলে আইন ঠিকভাবে কাজ করে না, আর সাধারণ মানুষ সব সময় আতঙ্কে থাকে। তখন কিছু কিছু অসাধু মানুষ এলাকায় দাপট দেখায়, আর কিছু কিছু মানুষ সেই অসাধু মানুষদের বিরুদ্ধে লড়াই করে। যারা অন্যায়ের বিরুদ্ধে লড়াই করছে, সেই মানুষগুলো এমনিতেই এলাকায় সম্মানিত হয় এবং পরবর্তীতে নেতা হয়ে যায়। ঠিক তেমনই অবস্থা ছিল আজ থেকে প্রায় 750 বছর আগে আনাতোলিয়ায়, যেটা আজকের তুরস্ক। সেই সময় মুসলিম বিশ্বের সবচেয়ে বড় শক্তি ছিল আব্বাসীয় খিলাফত, কিন্তু মঙ্গোলীয়দের আক্রমণের ফলে বাগদাদ ধ্বংস হয়ে যায়। খিলাফতের কেন্দ্রীয় শক্তি প্রায় শেষ হয়ে যায়। এখন ভাবুন, আজ যদি কোনো দেশের রাজধানী ধ্বংস হয়ে যায়, সেখানে সরকার এমনিতেই দুর্বল হয়ে পড়ে, চারদিকে বিশৃঙ্খলা লেগেই থাকে, ছোট ছোট রাজনৈতিক দল নিজেদের মতো করে টিকে থাকার চেষ্টা করে। ঠিক সেটাই ঘটেছিল তখন। আনাতোলিয়ায় তখন ছিল সেলজুক সালতানাত, কিন্তু বাগদাদ ধ্বংস হওয়ার ফলে তারাও ভেতর থেকে দুর্বল হয়ে পড়েছিল। একদিকে মঙ্গোলীয়দের চাপ, আরেকদিকে নিজেদের ভেতরের দ্বন্দ্ব। এর ফলে আনাতোলিয়ার কেন্দ্রীয় শাসন ভেঙে পড়ে এবং ছোট ছোট গোত্র নিজেদের মতো করে শাসন শুরু করে। ওসমান গাজীর কাই গোত্র ছিল এমনই এক সীমান্তবর্তী গোত্র। এই অঞ্চলকে বলা হতো ফ্রন্টিয়ার এরিয়া, মানে সবসময় ছোটখাটো যুদ্ধ, লুটপাট আর হাঙ্গাম কাজিয়া লেগেই থাকতো। আর আনাতোলিয়ার পাশেই ছিল খ্রিস্টান শাসিত এলাকা বাইজেন্টাইন সাম্রাজ্য। তাদের সীমান্তেও ছিল দুর্বলতা, সৈন্য কম, তাই দুর্গগুলো ঠিকভাবে রক্ষা করা হচ্ছিল না। আজকের দিনে যদি বলি, দুইটা দুর্বল দেশের মাঝখানে থাকা একটা এলাকা যেখানে কেউ ঠিক মতো শাসন করছে না, সেখানে যে নেতা মানুষের নিরাপত্তা দিতে পারবে, মানুষ স্বাভাবিকভাবেই তার পাশে দাঁড়াবে, এটাই হলো মূল কথা। ওসমান গাজী এমন এক সময়ের নেতৃত্বে আসেন যখন মানুষ চাইছিল নিরাপত্তা, ন্যায় বিচার, একজন বিশ্বাসযোগ্য নেতা। ওসমান গাজী কোনো স্বার্থ ছাড়াই মানুষের পাশে দাঁড়াতো, যার কারণে মানুষও তার পাশে দাঁড়াতো। ওসমান গাজী কোনো সুযোগ তৈরি করেননি, বরং সময়ই তাকে সুযোগ করে দিয়েছিল, আর ওসমান সেই সুযোগটা কাজে লাগাতে পেরেছিলেন। একটা সময় আসে যখন প্রতিটা পরিবারের মতোই ওসমান গাজীর জীবনেও বড় একটা পরিবর্তন আসে। তার বাবা এরতুগ্রুল গাজী, যিনি এতদিন কাই গোত্রের নেতৃত্বে ছিলেন, তিনি মারা যান। তিনি মারা যাওয়ার পর কাই গোত্রের মানুষ দিশেহারা হয়ে পড়ে, কে হবে পরের নেতা। ঠিক এই সময়েই নজরে আসে ওসমান গাজী।
গাজীর নাম। তিনি এমনিতেই মানুষের পাশে দাঁড়াতো, মানুষের বিপদে আপদে তাদের রক্ষা করত। ঠিক এই কারণেই কাইন গোত্রের যোদ্ধারা এবং সাধারণ মানুষ সবাই একসাথে ওসমান গাজীকেই তাদের লিডার বানায়। নেতৃত্ব পাওয়ার পর তিনি তার দায়িত্ব সঠিকভাবে ব্যবহার করেছেন। ধীরে ধীরে তার কৌশল আর বুদ্ধি দেখে সবাই অবাক হয়ে যাচ্ছিল। তিনি খুব ভালোভাবেই জানতেন সিদ্ধান্ত ভুল হলে পুরো কাইন গোত্র ধ্বংসের মুখে পড়বে। নেতৃত্ব পাওয়ার পর তার বাবার মতোই অনেক চাপ এসে পড়ে তার কাঁধে। ওসমান গাজী হঠাৎ করেই বড় কোনো সিদ্ধান্ত নেননি। যুদ্ধের আশঙ্কা থাকলে সে তার গোত্রের বড় বড় যোদ্ধাদের সাথে পরামর্শ করতেন। তিনি হঠাৎ কোনো যুদ্ধ ঘোষণা করেননি। যেই যুদ্ধ না করলেই নয় সেগুলো ছাড়া তিনি সব সময় শান্ত থাকতেন। তিনি প্রথমে নজর দেন সীমান্তের ছোট ছোট দুর্গগুলোর দিকে। এই দুর্গগুলো ছিল বাইজেন্টাইনদের দখলে, কিন্তু সেগুলো ঠিকভাবে শাসন করা হচ্ছিল না। ওসমান গাজী বুঝেছিলেন এই জায়গাগুলো দখল করতে পারলে তার গোত্রের মানুষ নিরাপদ হবে আর শক্তিও ধীরে ধীরে বাড়বে। তিনি আগেই খবর নিতেন দুর্গে কয়জন সৈন্য আছে, আশেপাশের মানুষ কি চায়, লড়াই করলে ঠিক কতটা ক্ষতি হতে পারে। তারপর ঠিক সময়ে ছোট কিন্তু কার্যকর আক্রমণ করতেন। এই যুদ্ধগুলো অযথা রক্তপাতের জন্য ছিল না, বরং যুদ্ধ ছিল নিরাপত্তা নিশ্চিত করার জন্য। অনেক জায়গায় দেখা গেছে যুদ্ধের পর ওসমান গাজী সাধারণ মানুষদের কোনো ক্ষতি করেননি, বরং তাদের জীবন ও সম্পত্তি রক্ষা করেছিলেন। এই কারণেই মানুষ ভাবতে শুরু করলো এই লোকটা আমাদের রাজ্য দখল করলেও আমরা আগের থেকেও বেশি নিরাপদ। একটার পর একটা ছোট ছোট বিজয় ওসমান গাজীর নাম ছড়িয়ে দেয় চারদিকে। তার সৈন্যদের মনোবল বাড়ে আর সাধারণ মানুষ নিজে থেকেই তার পাশে এসে দাঁড়ায়। এখানেই ওসমান গাজীর কৌশলটা বোঝা যায়। তিনি জানতেন যুদ্ধে জিততে হয় অস্ত্র দিয়ে, কিন্তু রাষ্ট্র করতে হয় মানুষের মন দিয়ে। আগে তিনি ছিলেন শুধু একটি গোত্রের নেতা, সীমান্ত পাহারা দেওয়া একজন যোদ্ধা, কিন্তু এখন পরিস্থিতি বদলে গেছে। তার অধীনে রয়েছে নিজস্ব এলাকা, প্রশিক্ষিত সৈন্য, সাধারণ মানুষের সমর্থন আর সবচেয়ে বড় কথা মানুষের বিশ্বাস। এখন একটা বড় প্রশ্ন সামনে আসে, তিনি কি এখনো অন্য শাসকদের অধীনে থাকবেন নাকি নিজেই দায়িত্ব নেবেন? তখন আনাতোলিয়ায় নামমাত্র শাসন করছিল সেলজুক সালতানাত, কিন্তু বাস্তবে তারা ছিল অনেকটাই দুর্বল। আনাতোলিয়া রাজ্যের কেন্দ্র ছাড়া দূরবর্তী সীমান্ত অঞ্চলের দিকে সেলজুকদের কোনো নজরই ছিল না। সেজন্যই 1299 সালের দিকে ওসমান গাজী ঘোষণা করেন তিনি আর কারো অধীনে নন, তিনি স্বাধীনভাবে শাসন করবেন। এই ঘোষণাই ইতিহাসে পরিচিত হয় অটোমান রাষ্ট্রের জন্ম হিসেবে। খেয়াল করে দেখুন, তিনি এই ঘোষণা কোনো হঠাৎ আবেগে দেননি। এর পেছনে ছিল সামরিক শক্তি, মানুষের সমর্থন, বাস্তব নিয়ন্ত্রণ এবং সবচেয়ে বড় কথা সময় উপযোগী সিদ্ধান্ত। এই রাষ্ট্রের নামকরণ হয় ওসমানের নাম অনুসারে, অটোমান সাম্রাজ্য। তিনি জানতেন শুধু যুদ্ধে জিতলে রাষ্ট্র তৈরি হয় না, রাষ্ট্র গড়তে হলে পরিচয় দরকার, নিয়ম দরকার আর মানুষের নিরাপত্তা দরকার। এই ঘোষণার পর ওসমান গাজী আর শুধু একজন নেতা নন, তিনি হয়ে ওঠেন একটি নতুন রাষ্ট্রের প্রতিষ্ঠাতা। ওসমান গাজী রাষ্ট্র গড়েছিলেন ঠিকই, কিন্তু তার সবচেয়ে বড় সাফল্য ছিল মানুষের আস্থা ধরে রাখা। অনেক শাসক আছে যারা যুদ্ধে জিতে এলাকা দখল করে কিন্তু মানুষকে ধরে রাখতে পারে না। ওসমান গাজী এই জায়গায় আলাদা ছিলেন। তিনি জানতেন একটা রাষ্ট্র টিকিয়ে রাখতে হলে শুধু সৈন্য আর দুর্গ যথেষ্ট নয়, প্রয়োজন ন্যায় বিচার ও নিরাপত্তা। অনেক বাইজেন্টাইন অঞ্চলের মানুষ স্বেচ্ছায় ওসমানের শাসন মেনে নেয়, কারণ তারা দেখেছিল আগের শাসকদের তুলনায় ওসমান গাজীর শাসন ছিল আরো ন্যায়সঙ্গত। ওসমান গাজীর চরিত্রে আরেকটা গুরুত্বপূর্ণ দিক ছিল অহংকারের অভাব। তিনি রাজা হয়েও সাধারণ মানুষের সঙ্গেই চলাফেরা করতেন, তাদের কথা শুনতেন, সমস্যা জানার চেষ্টা করতেন। ওসমান গাজী সব সময় বলতেন শাসক হওয়া মানে ভোগ করা নয়, শাসক হওয়া মানে দায়িত্ব নেওয়া। এই নীতির কারণেই তার গড়া রাষ্ট্র তার মৃত্যুর পরও ভেঙে পড়েনি, বরং আরো শক্ত হয়েছে। মৃত্যুর আগে তিনি নিজের ছেলেকে ডেকে বলেছিলেন, ক্ষমতার জন্য লড়াই করো না, ন্যায়ের পথে থেকো, মানুষের উপর জুলুম করো না আর আল্লাহর উপর ভরসা রেখো। এই কথাগুলো শুধু বাবার উপদেশ ছিল না, এগুলো হয়ে ওঠে অসমান শাসনের মূলনীতি। বিভিন্ন তত্ত্বমতে জানা যায় 1232 সালে ওসমান গাজী মৃত্যুবরণ করেন, কিন্তু তার মৃত্যুর সঙ্গে সঙ্গে অটোমান সাম্রাজ্য শেষ হয়নি, বরং এখান থেকেই শুরু হয় একটি বিশাল অধ্যায়। তার ছেলে ওরহান গাজী এই ছোট রাষ্ট্রকে আরো অনেক বড় করে তোলেন। তাহলে একবার ভেবে দেখুন, ওসমান গাজীর হাতে না ছিল বিশাল সেনাবাহিনী, না ছিল রাজপ্রাসাদ, না ছিল জন্মসূত্রে রাজত্ব, তার ছিল শুধু ধৈর্য, সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আর মানুষের বিশ্বাস। আর এই তিনটা জিনিসই একটা ছোট্ট গোত্রকে বদলে দিয়েছিল ইতিহাসের অন্যতম দীর্ঘমেয়াদী সাম্রাজ্যে। আজ আমরা হয়তো ভাবি আমার দ্বারা কি আর এমন কিছু সম্ভব, কিন্তু ইতিহাস বারবার দেখিয়েছে বড় পরিবর্তন শুরু হয়
খুব সাধারণ মানুষদের হাত ধরেই। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখলাম কিভাবে একজন সাধারণ মানুষ, একজন রাখাল পরিবারের সন্তান ধীরে ধীরে মানুষের বিশ্বাস অর্জন করে একটি নতুন রাষ্ট্রের ভিত্তি স্থাপন করেছিলেন। এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য শুধু ইতিহাস বলা নয়, বরং দেখানো সঠিক সময়ে সিদ্ধান্ত, ধৈর্য আর ন্যায় পথে থাকার শক্তি কিভাবে একজন মানুষকে ইতিহাসে জায়গা করে দিতে পারে। যদি ওসমান গাজীর এই গল্প আপনাকে একটুও ভাবিয়ে থাকে, যদি মনে হয় এই ইতিহাস থেকে আজকের জীবনের জন্য কিছু শেখার আছে, তাহলে ভিডিওতে একটি করে লাইক দিয়ে আপনার অনুভূতিটা জানিয়ে যান। আরো যদি এমন বাস্তব গল্পভিত্তিক ইতিহাস জানতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।